ভারতের চলমান লোকসভা নির্বাচনের সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল 11টা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে গড়ে 26.3%। এদিন 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57 সংসদীয় আসনের ভোট গ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে বিহারের 8টি, হিমাচল প্রদেশের 4টি, ঝাড়খণ্ডের 3টি, উড়িষ্যার 6টি, পাঞ্জাবের 13টি, উত্তরপ্রদেশের 13টি, পশ্চিমবঙ্গের 9টি ও চণ্ডীগড়ের 1টি আসন। এদিন পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সব আসনে ভোট গ্রহণ চলছে। এদিকে শেষ দফায় আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হচ্ছে, জনতার দরবারে মোদীর ভাগ্য পরীক্ষায় দফাতেই এ নিয়ে তৃতীয়বার উত্তরপ্রদেশের বারাণসী আসনে লড়তে নেমেছেন তিনি। এ দফায় মোট প্রার্থীর সংখ্যা 907। বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যে পশ্চিমবঙ্গেও আজ চলছে শেষ দফার ভোট গ্রহণ। এবার পশ্চিমবঙ্গের 9টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। সকাল 11টা পর্যন্ত বাংলার 9 আসনে ভোট পড়েছে 28.1%। বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর দমদম পৌরসভার আলিপুর বিদ্যা মন্দির স্কুল কেন্দ্রে বিজেপির এজেন্টকে মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কুলতলির মেরিগঞ্জ এলাকার বুথে এজেন্টদের যেতে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজেপি। এমনকি ইভিএম মেশিন পানিতে ফেলে দেওয়ারও অভিযোগ করেছেন তারা। আবার সন্দেশখালীতে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপি। সব মিলিয়ে এ রাজ্যে এখন পর্যন্ত 1,500 অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। নিরাপত্তা ব্যবস্থা তো খুবই ভালোভাবেই ভোট হয়। বাধা দিয়েছে মানে আমাকে মেরেছে, ধরে ফেলে নিয়ে মেরে মারধরটা করলে আমি বসতে যাচ্ছি এজেন্ট হিসেবে, তাই জন্য আমাকে ধাওয়া করে। আমি তখন বাইক নিয়ে দৌড়ে পালিয়ে যাই। বাইকটা আমি এখন রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছি। দেখুন, এটা রাজনৈতিক লড়াই। আপনারা বড় বড় লিডার, কাজে লিডাররা লিডারের মতো ব্যবহার করলেই ভালো। সাধারণ মানুষকে, কর্মীদেরকে, সে যেই দলেরই হোক না কেন, প্রতিহিংসার মুখে এবং হিংসার মুখে ঠেলে দেবেন না। মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন, তাদের গণতান্ত্রিক অধিকার। সমস্ত গ্রামের মহিলারা জড়ো হয়ে গেছেন যে আমাদের ভোট আমরা বুঝে নেব, বুঝতে দিতে হবে। এই জন্য তাতে শাসক দল বাধা দেয়, ঢুকতে না দিতে চাইছে না, যার জন্য সমস্ত মহিলারা একজোট হয়ে ব্যালট বক্স জ্বলে ফেলে। আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিক্টেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যাওয়া। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইন। ভারতের শেষ দফা লোকসভা নির্বাচনের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে 7 দফায় প্রতি দফাতেই পশ্চিমবঙ্গে ভোট হয়েছে এবং 1,500-এর মতো অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগ নিয়ে কমিশন কি বলছে? কমিশন ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট চেয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে এই সপ্তম দফার ভোটে সবকটি আসনে, অর্থাৎ 9টি আসনে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। সেই 9টি আসনে সর্বত্রই কিন্তু ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কোথাও মাথা ফাটানো হয়েছে, কোথাও বাইক এবং ইভিএম বুথ, যেটা প্রথম এই 7 দফা ভোটে গোটা দেশে প্রথম, কিন্তু জয়নগরে সেখানে কুলতলি এলাকা, সেখানে ফেলে দেওয়া হয়েছে পানিতে। তো সব মিলিয়ে যদি দেখা যায়, মারামারি, হুমকি, বুথ জ্যাম এবং কি বিজেপি, তৃণমূল, বাম, যে যেখানেই যাচ্ছে তাদেরকে কিন্তু তাদের বিরোধীরা গো ব্যাক স্লোগান দিচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে না হলেও পশ্চিমবঙ্গ হচ্ছে, পশ্চিমবঙ্গের আসনগুলোতে হচ্ছে। এবং এই সপ্তম দশার নির্বাচনে যেভাবে এই বড়সড় কোনো হিংসা মৃত্যু না হলেও যেভাবে হামলা হচ্ছে, তাতে করে দেখা গেল যে পশ্চিমবঙ্গ কিন্তু হিংসা মুক্ত হতে পারলো না। তো আমি এর মধ্যে দিয়েও কিন্তু দেখলাম যেটা বিভিন্ন বুথ ঘুরে সকালবেলা থেকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, এই 3 আসনের যে বুথগুলো আছে ঘুরলাম, সেখানে দেখলাম অভিনেতা মিঠুন চক্রবর্তী, যেটা উল্লেখযোগ্য, তিনি বর্তমানে বিজেপি নেতা, তাকেও কিন্তু চোর এবং গো ব্যাক স্লোগান। সিপিএম এর দমদমের প্রার্থী সুজন চক্রবর্তী, তাকে গো ব্যাক স্লোগান। উল্টো দিকে বিজেপি প্রার্থী দমদমের, তাকে ধাক্কা দেওয়া।
এবং মানে যেটা সত্যজিৎ, দেখা গেল আপনি যে যে তথ্যগুলি বলছেন সে কথা সূত্র ধরে যদি বলতে চাই যে প্রত্যেক দফাতেই ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং শেষ দফাতেও এ ধরনের ঘটনা আমরা দেখেছি। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবেই নির্বাচন হয়েছে বলে বলা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী বলছিলেন আজকের পশ্চিমবঙ্গের সপ্তম দফা নির্বাচনের সবশেষ তথ্য। ভারতের লোকসভার শেষ দফার ভোটেও লড়ছেন বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ হেভিওয়েট প্রার্থীরা। বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে হিমাচলের মন্ডি আসনে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন বিজেপির হয়ে আরও লড়ছেন হামিরপুরে অনুরাগ ঠাকুর ও পাটনা সাহেবদে রবিশঙ্কর প্রসাদ। এদিকে জালন্ধর আসনে কংগ্রেসের টিকিট লড়ছেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নি, কাংড়াতে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা এবং চণ্ডীগড় আসনে মনীষ তিওয়ারি। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটের মধ্য দিয়ে। লোকসভা শেষ দফা ভোটের আরও সমীকরণ জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন কৃষাণু মিত্র, মুখপাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আপনাকে স্বাগত জানাচ্ছি। ৭১-এর প্রথম যে প্রশ্নটি করতে চাই যে একেবারে শেষ দফার ভোট এবং অনেকে বলছে যে মোদি যুগের শেষ হতে যাচ্ছে, ইন্ডিয়া জোটের আসলে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কতটুকু এবং এই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাই বা কি হতে পারে? তো নিশ্চয়ই ভাবে খুবই আশাবাদী যে এইবার আমরা 10 বছরের যে বিজেপির সরকার তাকে আমরা পরাজিত করতে পারবো এই নির্বাচনে, এবং একটি জোট সরকার, যে জোটকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন যে আমরা দিল্লিতে বাংলা থেকে যত আসন তৃণমূল কংগ্রেস জিতবে, আমাদের এই আসনগুলি আমরা দিল্লিতে যে বিজেপি সরকার ইন্ডিয়া জোটের নেতৃত্বে আগামী দিন হতে চলেছে তার এই সমর্থনের জন্য আমরা দেব। তো সেই দিকেই আমরা সেই লক্ষ্যেই নিয়োজিত আছি এবং আমরা খুবই কনফিডেন্ট যে আগামী 4 তারিখ রেজাল্টের পর ভারতে পরিবর্তন হতে চলেছে এবং ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে। আপনি বলছিলেন আপনারা আশাবাদী। পশ্চিমবঙ্গের হিসেবটি একটু করতে চাই। পশ্চিমবঙ্গে 30 আসনে বিজেপি জিতবে বলে দাবি করেছিলেন অমিত শাহ বিভিন্ন প্রচারণায়। আপনাদের হিসাব কি বলছে? তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখবেন নাকি বিজেপি 30টি আসন পেতে চলেছে? দেখুন, ইতিমধ্যে পশ্চিমবাংলায় 42টা সিটের মধ্যে প্রায় আপনার 33টা সিটে আপনার ইতিমধ্যেই ভোট হয়ে গেছে। তাতে আমরা কনফিডেন্ট যে ইতিমধ্যে মিনিমাম 23টা আসন আমরা ইতিমধ্যেই জিতে গেছি। আজকের যে 9টি আসন আছে সেই 9টির মধ্যে 9টি আগেবারও আমরা জয়ী হয়েছিলাম, এবং আপনি যদি দেখেন এই 9টি লোকসভা আসনের যে বিধানসভা সেগমেন্ট, সেই বিধানসভা সেগমেন্টে একটি বাদে সবকটা বিধানসভা আসনই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2021-এ। তো সুতরাং আমরা পুনরায় কনফিডেন্ট যে এই 9টির মধ্যে 9টি আসনই আমরা জয় হব। তো আমাদের এখন মিনিমাম আমরা 32 আসন ধরে চলছি। বাকি বিজেপি তো 2021-এও 200 আসনের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল, যেটা তারা 77-এ আটকে গেছিল, এবং আমরা 213টি আসন জয়যুক্ত হয়েছিলাম। তো এই ক্ষেত্রেও আমরা কনফিডেন্ট যে আমরা পশ্চিমবাংলা থেকে 42টার মধ্যে সিংহভাগ প্রায় আপনাদের দখলে থাকবে। আচ্ছা, আমি একেবারে ছোট্ট করে শেষে একটি প্রশ্ন জানতে চাই যে ভারতে বিভিন্ন রাজ্যে নির্বাচন হলেও সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনায়। এটাকে কিভাবে দেখছেন? কারণ হচ্ছে পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে, অন্য রাজ্যতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যতে সেখানে বিরোধীরা মুখ খুলতে পারেন না। আপনারা জানেন যে 4টি আসনে অভাবনীয়ভাবে, যেটা ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে কখনো হয়নি, আজকে সুরাত আসন, আজকে গান্ধীনগর আসন, ইন্দোর, খজুরাহোর মতো আসনে সেখানে প্রায় বিরোধী শূন্য হয়েছে। নমিনেশনই বিরোধীদের জমা করতে দেওয়া হয়নি এবং যারা করেছিলেন তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এবং গান্ধীনগরে যেখানে প্রার্থী স্বয়ং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তো সেখানেও বিরোধী শূন্য প্রায় তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পরিবেশ আছে এবং আমরা বাঙালিরা গণতন্ত্র প্রিয়, ভারতবর্ষের স্বাধীনতা অগ্রণী ভূমিকা বাঙালিদের। তো সুতরাং নিশ্চয়ই বাংলাতে সেই পরিবেশ আছে বলেই সবাই সমান সুযোগ পেয়েছে, এবং এই কারণে আপনি বলছেন যে ছোটখাটো ঘটনা ঘটেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষাণু মিত্র বলছিলেন ভারতের শেষ দফা ভোটের বিভিন্ন হিসেব নিকেশ। তিনি তৃণমূল ভারতীয় কংগ্রেসের মুখপাত্র হিসেবে রয়েছেন। চলে যেতে চাই পরবর্তী খবরে। ভারতের হিটস্ট্রোকে বিহার, উত্তরপ্রদেশ ও উড়িষ্যা 48 ঘন্টায় নির্বাচনী কর্মকর্তা সহ মারা গেছেন অন্তত 33 জন।
শুক্রবার এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে বিহারে চলমান লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা 10 জন সহ মারা গেছেন 14 জন। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত 9 নির্বাচন কর্মকর্তা ও কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গরমজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 23 জন। আর ঝাড়খণ্ডে 3 জন এবং উড়িষ্যায় মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। এই পরিস্থিতিতে সেখানে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে দাবদাহ। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে ভারতের উত্তর পূর্ব রাজ্য আসাম ও মণিপুরে সৃষ্ট বন্যা আরও তীব্র হয়েছে। এ পর্যন্ত রাজ্য দুটিতে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই রাজ্যে 4 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এর মধ্যে আসামের বন্যা পরিস্থিতি বেশি খারাপ, সেখানে মৃত্যু হয়েছে 6 জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় অন্তত 2 লাখ মানুষ ভোগান্তির শিকার। রাজ্যে 9টি জেলার 386টি গ্রাম বন্যার পানিতে ডুবে আছে। 110টি ত্রাণ শিবির আশ্রয় নিয়েছেন 25,000-এরও বেশি মানুষ। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ। এদিকে মণিপুরে ইম্ফলে বন্যায় মারা গেছেন 3 জন। ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ মানুষ। উদ্ধার করা হয়েছে 6,500 মানুষকে। গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 3 পর্যায়ে বাস্তবায়ন করা হবে নতুন এই প্রস্তাবটি। প্রথম পর্যায়ে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর, গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার ও গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে। দ্বিতীয় পর্যায়ে সব জীবিত জিম্মি মুক্তি দেবে হামাস এবং শেষ পর্যায়ে গাজার জন্য বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা এই প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে দেখছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ আইজেন হাওয়ারে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। শুক্রবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, আইজেন হাওয়ারে কোনো হামলার বিষয়ে জানেন না তারা। এর আগে এক টেলিভিশন বার্তায় ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে যুক্তরাষ্ট্র ব্রিটেনের 6টি হামলায় বেসামরিক সহ 16 জন নিহত, 41 জন আহত হয়েছেন। সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত 8 বাংলাদেশি মারা গেছেন। শনিবার সকালে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের তথ্য থেকে এটি জানা গেছে। এতে বলা হয়েছে, এ পর্যন্ত অসুস্থতা সহ নানা কারণে 8 বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। এদের সবাই পুরুষ। এর মধ্যে মক্কায় 6 এবং মদিনায় মারা গেছেন 2 জন। এছাড়া 136টি ফ্লাইটে শুক্রবার রাত 2টো পর্যন্ত মোট 53,180 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন 49,433 জন। এখন পর্যন্ত হজকেন্দ্রিক সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। আগামী 10 জুন পর্যন্ত হজ যাত্রার ফ্লাইট চলবে। অস্ত্র কাঁধে ছুটছে রোবট সেনা, চলছে সেনাবাহিনীর সামরিক মহড়া। তাতে অংশ নিয়েছে একটি পদাতিক ইউনিট। তবে সেই পদাতিক ইউনিটকে কোনো সেনা কমান্ডার নেতৃত্ব দিচ্ছেন না, বরং সবার সামনে রয়েছে কুকুরের আদলে তৈরি একটি রোবট। পিঠে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রোবটটি ছুটেই চলেছে। তার পেছনে চলেছেন পদাতিক সেনারা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। সম্প্রতি কম্বোডিয়ার সাথে চীনের সামরিক বাহিনী যৌথ সামরিক মহড়া চালিয়েছে। মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি। সেখানে দেখা গেছে চীনের তৈরি এই রোবট সেনা কমান্ডারকে। ভিডিওতে চেন ওয়াই নামের চীনের একজন সেনাকে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, নগরাঞ্চলে যুদ্ধের জন্য নিয়োজিত তাদের সেনা ইউনিটের নতুন সদস্য এই রোবট সেনা। অনুসন্ধানের কাজ, শত্রুপক্ষের অবস্থান শনাক্ত ও প্রতিপক্ষকে নিশানা করে আক্রমণ চালানোর কাজ করবে এটি। 2 মিনিটের এই ভিডিওতে দেখা যায় অস্ত্র কাঁধে নিয়ে রোবটটি হেঁটে চলেছে। এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে অবস্থান নিচ্ছে। প্রয়োজন হলে মাটিতে শুয়ে পড়া ও পেছন থেকে ফিরেও চলতে পারে রোবটটি। দূরবর্তী অবস্থান থেকে এটিকে নিয়ন্ত্রণ করতে হয়। একবার দেখা গেছে একটি ভবনে অভিযান চালানোর সময় একটি পদাতিক বাহিনী নেতৃত্ব দিচ্ছে এই রোবট সেনা কমান্ডার। সামরিক বাহিনীতে কুকুরের আদলে তৈরি রোবটের ব্যবহার অবশ্য নতুন নয়। গত বছরের নভেম্বরে যৌথ এক সামরিক মহড়া চালায় চীন, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। সেই মহড়াতেও স্বয়ংসক্রিয় অস্ত্রধারী এ ধরনের রোবট দেখা গিয়েছে।
2020 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতেও এই ধরনের রোবট দেখা গেছে। মার্কিন বাহিনী এ ধরনের রোবট ব্যবহার করে তাদের অ্যাডভান্সড ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম ABMS বিশেষ এই ব্যবস্থায় মার্কিন সামরিক স্থাপনার ওপর ঝুঁকি মোকাবেলার কাজ করা হয়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার ও দ্রুত তথ্যপাত্য বিশ্লেষণের মাধ্যমে এটা কাজ করে থাকে। এই রোবট তারই অংশ। ঋতু সাহা, ৭১।